হ্যালো 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 প্রিয় আন্ডা বাচ্চারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ পর্ব 4-এ। এই পর্বটি করার আগে অবশ্যই লাস্ট পর্বটা করে ফেলতে হবে। গত পর্বে আমরা তোমাদেরকে বিভিন্ন অবস্থানে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ এই টপিকগুলোর ইন ডিটেলস থিওরি পড়িয়েছি। তো আজকের ক্লাসে এই টপিকগুলো নিয়ে কিছু সুন্দর সুন্দর প্রবলেম আমরা সলভ করব। অভিকর্ষ ত্বরণ নিয়ে খুব কঠিন কোনো প্রবলেম কিন্তু আমাদের বই কিংবা অ্যাডমিশনে আসেনি বা নেই। তো যেই প্রবলেমগুলো আছে সেগুলো একদমই সহজ। তুমি যদি থিওরিগুলো বুঝতে পারো তাহলে নিজে নিজে এটা সলভ করতে পারবা। তো চলো কথা না বাড়াই শুরু করি আমরা আমাদের আজকের এই ক্লাসটি। ওকে, সো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলি, যেহেতু এই প্লেলিস্টটা আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তৈরি করছি, তোমাদের দায়িত্ব হচ্ছে এই প্লেলিস্টটা সবার মাঝে শেয়ার করে দেওয়া। যাদের যাদের মহাকর্ষ বিকর্ষ অধ্যায়টা দরকার তাদের কাছে কিভাবে পৌঁছাবে? তোমাদের শেয়ারের মাধ্যমেই পৌঁছাবে। আর ইয়াসিন ভাইয়ার একটা প্রোডাক্ট আছে, সেটা হলো ফিজিক্স এমসিকিউ প্রো একটা বই। এই বইটা তুমি রকমারিতেও পাবে, তুমি বন্দি পাঠশালা ওয়েবসাইটেও পাবে। সো তোমাদের যদি এমসিকিউ নিয়ে ভীতি থাকে এবং এমসিকিউ এর জন্য একটা সাজানো গুছানো বই খুঁজে থাকো, তাহলে এই বইটি অর্ডার করতে পারো। ওকে, সো আমরা আর কথা না বাড়াই, অনেক কথা হয়েছে, শুরু করি আমরা আমাদের আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসে প্রথমেই আমরা জানবো একটা টপিক, যে টপিকটার নাম হলো পৃথিবীর মাঝে সুড়ঙ্গ করে কোনো বস্তু ছেড়ে দিলে তার গতি কেমন হবে। সেটা বোঝার জন্য আমরা একটু পৃথিবীটা অঙ্কন করি। এই হচ্ছে আমাদের মোটামুটি পৃথিবীটা, তাই না? এই পৃথিবীর মাঝখানে আমরা একটা সুড়ঙ্গ করব। কি করব? একটা সুড়ঙ্গ করব। আচ্ছা, জিনিসটাকে একটু ওই পাশে নেই। ওকে, এই পৃথিবীর মাঝখানে আমরা একটা সুড়ঙ্গ করব। এই হচ্ছে পৃথিবীর মাঝে আমি একটা সুড়ঙ্গ করে দিলাম। ওকে, দেখো এই হচ্ছে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ করে আমরা যদি এই প্রান্ত থেকে কোনো বস্তুকে ছেড়ে দেই, এই প্রান্ত থেকে এম ভরের কোনো বস্তুকে আমি ছেড়ে দেই, এই এম ভরের বস্তুর গতি কেমন হবে? এই কোয়েশ্চেনটা একবার বুয়েটে আসছিল, এরপর 2023-24 সালে মোস্ট প্রবাবলি, যদি ভুল না করি, কুমিল্লা বোর্ডে আসছিল। সো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। তো এম ভরের একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, এই বস্তুটার গতি প্রকৃতি কেমন হবে? এটা কি আস্তে 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 টুপ করে দিতে পড়ে যাবে? কি হবে আসলে, ঘটনা কি হবে? এই ঘটনা বোঝার জন্য তোমার গত ক্লাসটা অবশ্যই করতে হবে। দেখো ভাইয়া, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাই না? এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে সর্বোচ্চ, যেটা হচ্ছে 9.8। তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 0, তাই না? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। আবার এটাও পৃষ্ঠে কত হবে? 9.8 হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখান থেকে যদি আমি বস্তুটা ছাড়ি, বস্তুটা এই কেন্দ্রের দিকে ধাবিত হবে কত ত্বরণে? 9.8 ত্বরণে। তাহলে বস্তুটার বেগ বাড়তে থাকবে, তাই না? যেহেতু ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে ভাইয়া বেগ বাড়তে থাকবে, বাড়তে 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 বস্তুটা যখন এই অবস্থানে আসবে, তখন এই বস্তুটার বেগ কেমন হবে? সর্বোচ্চ হবে। কেমনে বুঝলাম সর্বোচ্চ হবে? খেয়াল করে দেখো, ঠিক এই কেন্দ্র অতিক্রম করার পরপরই এই যে বস্তুটা যখন এখানে আসলো, বস্তুর অলওয়েজ কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে ত্বরিত হয়, তাই না? তাহলে বস্তু যখন এখানে আসলো, ত্বরণটা কিন্তু তার উল্টা দিকে কাজ করবে। কিন্তু বস্তুর বেগ কোন দিকে? এইখানে এসে বস্তুর বেগ কোন দিকে? এই যে এইদিকে। তাহলে ভাইয়া বস্তুর গতির বিপরীত দিকে ত্বরণকে আমরা কি বলি? মন্দন বলি। তাহলে কেন্দ্র অতিক্রম করার পরই বস্তুর মন্দন হতে থাকবে। সিম্পলি চিন্তা করো, এখান থেকে আস্তে 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 বেগ বাড়তে বাড়তে এখানে বস্তুর বেগ হবে সর্বোচ্চ, এই পয়েন্টে বেগ হবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম বেগ। এরপর বস্তু যতই এদিকে যেতে থাকবে ততই এই দিকে মন্দন হবে। এই যে বস্তু এখানে আসলো, এদিকে ত্বরণ মানে মন্দন, বস্তু এখানে আসবে, মন্দনের কারণে বস্তুটা আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে পৃষ্ঠে উঠতে উঠতে এখানে আসার পর বস্তুকে এদিকে সর্বোচ্চ মন্দন প্রাপ্ত হবে। তখন ভাইয়া এখানে বস্তুর বেগ হয়ে যাবে 0। এখানে বস্তুর বেগ কত হবে? 0। বেগ 0 হবার পর এটা কি এখানে পুরোপুরি থেমে যাবে? না। দেখো, বস্তু যখনই বেগ 0 হয়ে গেল, তখন বস্তু কিন্তু আবার এই দিকে ধাবিত হবে। এখন এই দিকে ধাবিত হলে তার বেগ বাড়তে 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 এখানে সর্বোচ্চ, আবার এখান থেকে উঠতে উঠতে কমতে 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 এখানে বেগ এসে হয়ে যাবে কত? 0। কারণ এই পয়েন্ট অতিক্রম করলেই ওর মন্দন হওয়া শুরু হবে।
তাহলে আবার এখানে এসে থামবে না কিন্তু, মানে বেগ শূন্য আবার বরাবর নিচের দিকে বাড়তে 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 বেগ সর্বোচ্চ, আবার কমতে 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 বেগ শূন্য, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ, কমতে কমতে শূন্য। তাহলে এই প্রসিজারটা চলতেই থাকবে এই যেভাবে। তো তুমি একটু চিন্তা করো তো, এই যে বস্তুর স্পন্দনটা, মানে বস্তুটা এইভাবে, এই যেভাবে পুরো সুড়ঙ্গ পথে এইভাবে আপ ডাউন করতে থাকবে, তাই না? সো এখন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, তোমরা কি এটা দেখেছো কখনো? একটা স্প্রিংকে আমরা যদি একটুখানি টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিং এর দোলনটা কেমন হবে? সংকোচন প্রসারণ, তাই না? আপ ডাউন, এবার সংকোচন প্রসারণ হতে থাকবে, তাই না? এটা যদি আমি বলি সাম্যাবস্থান, স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে স্প্রিং এর গতিটা এরকম সরল ছন্দিত স্পন্দন যাকে বলা হয়। দেখো স্প্রিংটা এখানে এসে বেগ শূন্য, মানে এটাকে যদি আমি বলি বিস্তার, বেগ শূন্য, এখানেও বেগ শূন্য, এই সাম্যাবস্থান মানে এই মিডল পয়েন্টে বেগ সর্বোচ্চ। তাহলে ভাইয়া এই যে স্প্রিং এর সরল ছন্দিত স্পন্দন যাকে বলে সিম্পল হারমোনিক মোশন ইংলিশে বলে, এই গতির সাথে এই গতির একটা মিল দেখা যাচ্ছে না? অবশ্যই। তার মানে আমরা বুঝতে পারতেছি স্প্রিংটা যেই সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়, এই বস্তুটাও এই মাথা থেকে এই মাথায় সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকবে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমি সামারি করি, এভাবে বলবো যে সুরঙ্গ করে যখন আমরা বস্তুকে আমরা ছেড়ে দিব, তখন পৃষ্ঠে বস্তুর উপর ত্বরণ কাজ করবে 9.8, আর এই ত্বরণটার দিক কোন দিকে? কেন্দ্রের দিকে। এই কারণে বস্তুর বেগ বাড়তে থাকবে, যতই কেন্দ্রের দিকে যেতে থাকবে বস্তুর বেগ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কেন্দ্রে পৌঁছানোর পর বস্তুর বেগ হবে সর্বোচ্চ। এই সর্বোচ্চ বেগের কারণেও কিন্তু এখানে থামতে পারবে না ভাই, এই পয়েন্ট অতিক্রম করে নিচের দিকে নামতে থাকবে আরো। যখনই কেন্দ্রটা অতিক্রম করে ফেললো, তার মন্দন হওয়া শুরু হবে, এবং মন্দন হতে হতে বস্তুটা যখন বিপরীত পৃষ্ঠে আসলো, তখন বস্তুর বেগ হয়ে যাবে 0। মন্দন হলে অবশ্যই বেগ হ্রাস হয়, বেগ হয়ে যাবে 0। এখন এখানে এসে কি বস্তুটা থামবে না? বিপরীত পৃষ্ঠে বস্তুটা যখন আসলো, তখন আবার কেন্দ্রের দিকে বস্তুর উপর ত্বরণ কাজ করবে 9.8, এই যে 9.8, তখন সে আবার কেন্দ্রের দিকে ধাবিত হবে, এবং বেগ বাড়তে বাড়তে এখানে বেগ ম্যাক্সিমাম, এরপর আবার কমতে কমতে বেগ শূন্য। সে এভাবে বস্তুটা এক পাশ থেকে আরেক পাশে স্প্রিং এর মতো সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকবে। তাহলে এর গতির প্রকৃতি হবে সিম্পল হারমোনিক মোশন। এটুকু লিখলে খ নাম্বারে তুমি 2 এ 2 পেয়ে যাবা। এবার এই সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল বের করতে বলবে। 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য আসবে যে বস্তুটা যে এইভাবে আপ ডাউন হচ্ছে, এর পর্যায়কালটা কত? পর্যায়কাল, টাইম পিরিয়ড, ব্যাপারটা বুঝে। পর্যায়কাল মানে কি? যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা দেখো। পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ সাইকেল বা পর্যায় কমপ্লিট করতে যেই সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। আবারও শোনো, একটি পূর্ণ সাইকেল বা পর্যায় কমপ্লিট করতে যেই সময় লাগে তাকে বলে পর্যায়কাল। তাহলে এই বস্তুটা এখান থেকে এখানে আসবে, পর্যায় কি হইছে? হয় নাই। এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, এই আসা এবং যাওয়া যেই সময়টা লাগছে ওইটাই হলো এর টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি বা পর্যায়কাল। আমরা এখন সেই পর্যায়কালটা বের করব। কিভাবে বের করব? ভাইয়া এটার স্পন্দন যেহেতু স্প্রিং এর মতোই, একটা স্প্রিং এর পর্যায়কাল কেমনে বের করে জানো? এই যে স্প্রিং এর দোলনের পর্যায়কালের সূত্র হলো, পর্যায়বৃত্ত গতি যারা পড়েছো তারা এটা জানো, যারা পড়নি তারা এটা আপাতত বিশ্বাস করে নাও। স্প্রিং এর যেই দোলন বা যে দোলনটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন বলতেছি, এই দোলনের পর্যায়কালের সূত্র হলো 2π√m/k। 2π√m/k, এটা হলো স্প্রিং এর পর্যায়কালের সূত্র। এই জায়গাটা একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু এই জায়গাটা মুছে দিই সুন্দর করে, জাস্ট এইভাবে দেখাই। ওকে ওকে, দেখো তাহলে এটা হচ্ছে স্প্রিং এর পর্যায়কালের সূত্র। ঠিক একইভাবে এর দোলনটা যেহেতু সরল ছন্দিত স্পন্দনের মতো, এর পর্যায়কালের সূত্র এটাই হবে। কিন্তু ভাই এখানে এম হচ্ছে বস্তুর ভর বুঝলাম, কিন্তু কে জিনিসটা আসলে কি? এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এটা আমরা এর বলের মধ্যে পাবো। এখানে স্প্রিং বলের সূত্র হলো এফএস, যেটাকে প্রত্যয়নী বল বলে, সমান -k × x। x হচ্ছে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ। তাহলে এই যে এটা হচ্ছে স্প্রিং বল বা প্রত্যয়নী বলের সূত্র।
সরল ছন্দিত স্পন্দনে প্রত্যয়নী বলের সূত্র হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। তো আমরা যদি কোনোভাবে এই বস্তুর উপর প্রত্যয়নী বল বের করতে পারি, প্রত্যয়নী বল বলতে যেই বলটা ওকে নাচাচ্ছে, এখানে প্রত্যয়নী বলকে মহাকর্ষ বল বের করতে পারি, সেখান থেকে আমি কে এর মান বের করতে পারবো। তো তোমাদেরকে আবারও বলি, এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এখানে এফ হচ্ছে বল, এক্স হচ্ছে সরণ, কে হচ্ছে বল ধ্রুবক। এই কে যদি এখানে বের করতে পারো এই বস্তুর জন্য, তাহলেই তুমি এই সূত্রে কে এর মান বসিয়ে বস্তুটার পর্যায়কালটা পেয়ে যাবা। তো ভাইয়া আমাদের বস্তুটা এখানে আছে, তো এই বস্তুর অবস্থান ভেক্টরটা কোথায় বা সরণ ভেক্টর কোনটা? কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এই যে এই গোলাপি কালার লাইনটা দেখতেছো, এটা হচ্ছে এই বস্তুটার সরণ ভেক্টর। এই যে গোলাপি কালারটা আমি আরেকটু মোটা করে দেখাই, এই যে কেন্দ্র থেকে এটা হচ্ছে বস্তুটার সরণ ভেক্টর বা অবস্থান ভেক্টর, আমরা যেটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি। অবস্থান ভেক্টর আর, এটা হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর, তাই না? আর বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে? কেন্দ্রের দিকে। বস্তুর উপর এই যে পৃথিবীর সমস্ত ভর কেন্দ্রে আছে বলে ধরা হয়, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কিন্তু এই যে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে মহাকর্ষ বলের দিক, এফ জি, এফ এর দিক। তাহলে এফ এবং আর এর মধ্যে রিলেশন কি আমরা জানি, একটু লিখো। বস্তুর উপর পৃথিবীর মহাকর্ষ বল, এই বলটা হচ্ছে এফ সমান জি, পৃথিবীর ভর, বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ এর স্কয়ার। এটাই তো। এখন খেয়াল করে দেখো, এই সূত্রটাকে আমি এভাবে লিখতে পারবো, জি, এখানে এই এমটা কি, আচ্ছা জি বাই আর স্কয়ার এটাকে রাখলাম এভাবে। এখানে ক্যাপিটাল এম কি? পৃথিবীর ভর। পুরো পৃথিবীর ভরকে আমরা লিখতে পারি ঘনত্ব ইন্টু আয়তন 4/3 পাই আর কিউব, এবং এখানে একটা এম কিন্তু আছে, এখানে আর স্কয়ার এবং আর কিউব কাটা দিলে এখানে একটা আর থাকবে। জিনিসটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে এফ আসবে 4/3 পাই রো জি এম আর, এটাই তো আসতেছে। খেয়াল করো তো, আমরা কে এর মানটা বের করতে চাই এই বল থেকে। স্প্রিং এর যেটা প্রত্যয়নী বল, এখানে হচ্ছে বস্তুর উপর মহাকর্ষ বল, তাহলে বল ম্যাচ হইল, ওকে। এবার দেখো স্প্রিং এ যেটা এক্স মানে সাম্যাবস্থান থেকে সরণ, এখানে সাম্যাবস্থান থেকে সরণ কোনটা? এই যে আর বাবাজি, সাম্যাবস্থান থেকে সরণ আর। এখন মজার ব্যাপারটা দেখো, আর এর দিক যেদিকে, এফ এর দিক কিন্তু তার উল্টা দিকে। এফ এর দিক হচ্ছে আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রের দিকে, কিন্তু আর এর দিকটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে আমরা অবশ্যই ভেক্টর সাইন দিলে এখানে একটা মাইনাস দিয়ে দিব, তাই না? এই যে এটার ভেক্টর সাইন, এটারও ভেক্টর সাইন দিছি, যেহেতু এটা একটা উল্টা ভেক্টর, তাই এখানে একটা মাইনাস দিতেই হবে। এবার এই যে সমীকরণটা তুমি বের করেছো, কার জন্য? এই বস্তুটার জন্য। এই যে সমীকরণটা খেয়াল করো, এই যে সমীকরণটা তুমি বের করছো বস্তুটার জন্য, এই যে সুন্দর একটা সমীকরণ বের হইলো, এই সমীকরণটাকে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স এর সাথে তুলনা করে দেখো তো কে এর মানটা কত হয়। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা খালি মহাকর্ষ বলটাকে সাইজ করে এই অনুরূপের এইটার চেহারার মতো বানানোর চেষ্টা করেছি, সামথিং ইন্টু ডিস্টেন্স, সামথিং ইন্টু ডিস্টেন্স। তাহলে সামথিংটাই হচ্ছে আমার কে। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, কে হলো 4/3 তুলনা করলে পাই রো জি এম, এই হচ্ছে আমাদের কে। তো এইটাই হলো এই গতির বল ধ্রুবক কে। এবার এই কে দিয়ে আমরা খুব সহজেই এর পর্যায়কালটা হিসাব করতে পারবো। তাহলে পর্যায়কালটা কত হবে? এই কে দিয়ে আমরা যদি পর্যায়কাল হিসাব করতে যাই, পর্যায়কালটা কত হবে? পর্যায়কাল, সুতরাং এইখানে খেয়াল করো, সুতরাং পর্যায়কাল হচ্ছে টি সমান 2 পাই রুট ওভার অফ এম বাই কে এর ভ্যালুটা কত? 4/3 পাই রো জি এম, 4/3 পাই রো জি এম, এই এম কাটা। এই সূত্রটা মনে রাখাটা একটু টাফ, এই কারণে আমি এটাকে আরো সাইজ করবো। মানে 4/3 আমি জোর করে, দেখো তো এখানে জোর করব, আমি জোর করে এখানে উপরে একটা আর কিউব দিলাম, আমার ইচ্ছা হয়েছে, তাহলে নিচে একটা আর কিউব দিতে হবে। তাহলে 4/3 পাই আর কিউব দিলাম, রো সাথে আছে কে জি,
এবার দেখো নিচে একটা কাহিনী, উপরে একটা আর কিউব দিছি, নিচে একটা আর কিউব দিছি, এর ফলে নিচে একটা খুব সুন্দর ইকুয়েশন তৈরি হয়েছে কি 4/3 পাই আর কিউব, মানে কি আয়তন, কার আয়তন? পৃথিবীর আয়তন। আয়তন ইন্টু রো হচ্ছে ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব মানে কি পৃথিবীর ভর। তাহলে আমরা কি পাচ্ছি রুট ওভার অফ আমরা পাচ্ছি 2 পাই উপরে আর কিউব, এটা হচ্ছে ভর ইন্টু জি, তার মানে জিএম, এই তো জিএম, জেনারেল ম্যানেজার জিএম, 2 পাই রুট ওভার অফ আর কিউব বাই জিএম। এখন এই সমীকরণ কি এভাবেই থাকবে? এটার কি আরো কোনো সাইজ করা যায় না? যায় ভাইয়া। এই যে গত ক্লাসেই তোমরা পড়েছো যে জি ইজ ইকুয়াল টু জেনারেল ম্যানেজার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে বা ভালো জায়গায় পড়াশোনা করে কোনো কোম্পানির জিএম হবা, তখন এই জিএম এর মানও বুঝতে পারবা। এই জিএম কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকার ইয়া না, ভর না, এটা হচ্ছে জেনারেল ম্যানেজার। এই সূত্র তো পড়ছো। এখন এই সূত্র থেকে দেখো তো এই অধ্যায়ে যেখানে যেখানে জেনারেল ম্যানেজার দেখবা ওইখানে কিন্তু জি আর স্কোয়ার বসানো যায়, ঠিক আছে? আমার মন চাইলে যে জেনারেল ম্যানেজারের জায়গায় আমি জি আর স্কোয়ার বসাই দিব। তাহলে আমরা কি পাবো? টি সমান 2 পাই রুট ওভার অফ আর কিউব, জেনারেল ম্যানেজারের জায়গায় জি আর স্কোয়ার বসাও, আর স্কোয়ার আর কিউব কাটা দিলে একটা আর। তো ফাইনালি আলটিমেটলি আমরা এর পর্যায়কালটা পেয়ে গেলাম। সুতরাং এর পর্যায়কালটা হবে, এখানে পর্যায়কালটা আমি এই পাশে লিখি, পর্যায়কালটা হবে 2 পাই রুট ওভার অফ আর বাই জি। এবং এটা মনে রাখাটা খুব সহজ, 2 পাই রুট ওভার অফ আর বাই জি। যে সরল দোলকের পর্যায়কালের সূত্র কি 2 পাই রুট ওভার অফ এল বাই জি, আর এখানে এই বস্তুকে সুরঙ্গ করে ছেড়ে দিলে এর পর্যায়কাল হবে 2 পাই রুট ওভার অফ আর বাই জি। এটাই কুমিল্লা বোর্ডে আসছিল। এবার এই আর কি ভাইয়া? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যেটা 9.8। তুমি যদি মানগুলো বসাও 2 পাই 3.1416 রুট ওভার অফ আর হচ্ছে 6400 কিলোমিটার, কিলোমিটার মানে 10 কিউব মিটার দ্বারা গুণ দিবা, আর জি হচ্ছে 9.8। ক্যালকুলেট করলে আমরা পাবো 5077.59 সেকেন্ড। এটাকে যদি 60 দ্বারা ভাগ করো তাহলে মিনিটে পেয়ে যাবা, মিনিটে আসবে। মানে এটার পর্যায়কাল যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এর পর্যায়কালটা আসবে, এই যে এখানে দেখাচ্ছি, এর পর্যায়কালটা আসবে 84.6 মিনিট। তার মানে এটা যদি বাংলাদেশ হয় আর এটা যদি আমেরিকা হয়, তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগবে? অর্ধেক সময়। ভাই বুঝো, পর্যায়কালটা কিন্তু এখান থেকে যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস আসা, তো যাওয়া প্লাস আসা হচ্ছে 84.6 মিনিট। তাহলে শুধুমাত্র যেতে সময় লাগবে t/2, অর্থাৎ 42.3 মিনিট। পরীক্ষায় আসবে এটা, এটা হচ্ছে অ্যান্সার। যদি বলি এই প্রান্ত থেকে তার বিপরীত প্রান্তে যেতে কত সময় লাগে, মাত্র 42 মিনিট 3 সেকেন্ড সময় লাগে, 42.3 মিনিট সময় লাগে, ঠিক আছে? সো পুরো ব্যাপারটা যদি আমি সামারি করি, যে প্রথমে ব্যাখ্যা করে দিলাম, ব্যাখ্যাটা লিখে নিও আগে, যে এটা দোলনটা কেমনই সরল ছন্দিত স্পন্দন। তো সরল ছন্দিত স্পন্দনে প্রত্যয়নী বলের সূত্র -kx, এবং এখানে পর্যায়কালের সূত্র 2 পাই রুট ওভার অফ m/k। মানে এই পর্যায়কাল পেতে হলে আমার কে লাগবে। এই কে কার মধ্যে লুকিয়ে আছে? প্রত্যয়নী বলের মধ্যে লুকিয়ে আছে। এই কারণে আমরা কে বের করলাম আগে। কে কেমনে বের করলাম? এইখানে প্রত্যয়নী বল হচ্ছে মহাকর্ষ বল, সাইজ করে এটার মতো চেহারা বানাইয়া কে এর মানটা বের কইরা ফরত করে বসায় দিছি, ফকাত করে অ্যান্সারটা চলে আসছে। তাহলে পর্যায়কালের সূত্র কি 2 পাই রুট ওভার অফ আর বাই জি। শুধুমাত্র পৃষ্ঠে না, বস্তু যে কোনো অবস্থানেই থাকুক, আমাদের পর্যায়কালের সূত্র হবে 2 পাই রুট ওভার অফ আর বাই জি। মানে ব্যাপারটা হলো, ধরো শুধু পৃষ্ঠে না, ধরো সুরঙ্গ করে ছেড়ে দিছো, এ হচ্ছে সুরঙ্গ, এই মনে করো সুরঙ্গ, এই হচ্ছে সুরঙ্গ। ধরো বস্তু এইখানে আছে, কেন্দ্র থেকে এই দূরত্বটা তার ক্যাপিটাল আর না, তাই না? এই দূরত্বটা মনে করি স্মল আর। আর এই পয়েন্টে ত্বরণ তো আর পৃষ্ঠের ত্বরণ না, তাই না? এই পয়েন্টে ত্বরণ মনে করো জি প্রাইম, এটা তো গভীরতার ত্বরণ। তাহলে যদি বলে এটারও পর্যায়কাল কত, এখান থেকে ছাড়লে একই, টি সমান 2 পাই রুট ওভার অফ আর বাই জি প্রাইম। মানে যে অবস্থানে আছে সেই অবস্থান ডিভাইডেড বাই ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণ। বুঝতে পারছো? একই অ্যান্সার আসবে।
ওকে, সো সুন্দর একটা জিনিস শিখে ফেললাম, আশা করি এটা পুরোটা ক্লিয়ার। এখন আমরা অঙ্ক চলে যাব। প্রথম অঙ্ক। এই অঙ্কে চলে যাওয়ার আগে অবশ্যই অভিকর্ষ ত্বরণের চার্টটা দেখে আসো, প্রিভিয়াস লেকচারে করা আছে চার্টটা। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান শতকরা 40 হবে। একদম আন্ডা বাচ্চার প্রশ্ন দিছে, কানার ভাই অন্ধ পারবে। কি বের করতে বলছে? কত উচ্চতা, ওই উচ্চতায় কি হবে? অভিকর্ষ ত্বরণের মান শতকরা 40। তাহলে অভিকর্ষ ত্বরণ মানে জি প্রাইম, এটা হবে জি এর শতকরা 40 মানে 40%, মনে থাকে যেন। মানে প্রশ্নটা হলো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের তুলনায় শতকরা 40% হবে। তাহলে জি প্রাইমটা হবে জি এর 40%। 40% মানে 4/10 মানে 2/5। 40% মানে 40/100 অর্থাৎ 2/5 জি। তাহলে এটা হলো আমাদের জি প্রাইমের ভ্যালু। বের করতে হবে কি? উচ্চতা। আমরা সবাই উচ্চতার সূত্র শিখে এসেছি। উচ্চতা হলো √অফ বড় বাই ছোট মাইনাস 1 ইন্টু আর, তাই না? এখানে √অফ বড় তো জি নিজেই, ছোট হচ্ছে 2/5 জি, 2/5 জি মাইনাস 1 ইন্টু আর। এই জি জি কাটা, ক্যালকুলেট করলে তুমি এইচ এর মানটা পেয়ে যাবা। এই যে উল্টে গেলে √5/2 হবে মাইনাস 1 ইন্টু আর, তাহলে এটা হবে 0.581 আর। আর এর মান 6400 কিলোমিটার বসায় দাও, তাহলে এটা আসবে মূলত 3719.28 কিলোমিটার। তাহলে এই হচ্ছে অ্যান্সার, যে এত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ত্বরণের শতকরা 40 হবে। পারা যাবে না ভাইয়া? লেদা পোলা মাইনের অঙ্ক। নেক্সট, এই যে বোর্ডে আসা অঙ্ক, বোর্ডটা মুছে গেছে, একটু বোর্ডে এই অঙ্কটা একটু দেখো। এই বি পয়েন্টটা পৃষ্ঠে হবে আর কি। এই যে বি বিন্দুটা এখানে দিচ্ছে আমাদের মহামান্য টাইপিস্ট, এই বি বিন্দুটা হবে পৃষ্ঠে, যে এখানে এটা হচ্ছে বি বিন্দু। ওকে ওকে, রেডি? সো এবার কি বলেছে দেখি। বলছে এই যে চিত্রটা, এই চিত্রে এই এটার ভর হচ্ছে এত, এই যে গ্রহটার ভর কত, এই যে এত, ব্যাসার্ধ হচ্ছে বিশাল এত, ও হচ্ছে তার কেন্দ্র, বি কোন পৃষ্ঠের বিন্দু, এ আর সি বিন্দু এমন দূরত্বে অবস্থিত, এ ও এ বি বি সি সমান। তার মানে বুঝতে হবে যে এখানে এই দূরত্ব, এই দূরত্ব এবং এই দূরত্ব তিনটা সমান। বুঝতে পারছো? এটুকু এটুকু এটুকু, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে মানে এটা বোঝা গেলে বুঝতে পারবো যে এটুকু হচ্ছে r/2, এটুকু কত? r/2। তাহলে উচ্চতাও কত? r/2। কারণ এই এ বিন্দু কি বি আর ও এর মাঝখানের বিন্দু না? তাহলে এটা কি ব্যাসার্ধের অর্ধেক। তাহলে r/2 r/2, আবার বিসি দূরত্ব কিন্তু এই এ বি এর সমান, বলে দিছে এ বি সমান বিসি। তার মানে এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে r/2 r/2 r/2। প্রশ্ন কি? এ ও সি বিন্দুর মাঝে কোনটিতে অভিকর্ষ ত্বরণের মান বেশি? ভাইয়া একটু খেয়াল করে দেখবা, এ বিন্দুটি কত গভীরে আছে? r/2 গভীরে, গভীরে, তাই না? পৃষ্ঠ থেকে r/2 গভীরে আছে আমাদের এ বিন্দুটা। আর সি বিন্দুটি কই আছে? r/2 উচ্চতায় আছে। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে এই দুই ক্ষেত্রে এ আর সি বিন্দুতে আমরা অভিকর্ষ ত্বরণ বের করে দেখাবো কোনটা বেশি। তাহলে গভীরতায় অভিকর্ষ ত্বরণ, সেটা নাম দিলাম জি এ। সূত্র কি? 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখানে 1 মাইনাস এইচ এর মান কত? r/2 বাই আর ইন্টু জি। আর আর কাটা দিলে 1 মাইনাস হাফ মানে হাফ জি, হাফ জি। তাহলে এটা কোথাকার অভিকর্ষ ত্বরণ? এটা হচ্ছে এ বিন্দু, অর্থাৎ এই যে গভীরতায় r/2 গভীরতায়। r/2 কেমনে বুঝছি? এই যে বুঝাই তো যায়, পুরোটা আর হলে এই বিন্দু মাঝখানে আছে, তার মানে r/2। এবার সি বিন্দু কত উচ্চতায়? এইচ উচ্চতায় আছে। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র মনে আছে? একটু মনে করায় দেই, r/r প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। এবার কিছু কিছু আন্ডা বাচ্চারা বলবে যে ভাইয়া এই সূত্রটা কেন ব্যবহার করলেন না?
1 মাইনাস 2h বাই r ইন্টু জি। এটাও তো উচ্চতার সূত্র, এটা কেন ইউজ করলেন না? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে এই h এর মান যদি খুব কম হয়, অর্থাৎ স্বল্প উচ্চতার জন্য এই সূত্রটা প্রযোজ্য। r/2 উচ্চতা কি তোমার কাছে স্বল্প মনে হইতাছে? r/2 মানে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা, বিশাল। সো এটা এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না এখানে, এই জন্য এটা অ্যাপ্লাই করা যাবে না। স্বল্প উচ্চতার জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। সেখানে মানগুলো বসিয়ে দিই। আর কত? আর নিজেই আর প্লাস এইচ কত? r/2 পুরোটা উপরে হোল স্কোয়ার ইন্টু জি কত হয়? আর প্লাস r/2 অর্থাৎ দের আর 3/2 3/2 আর 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 কাটা 2/3। এটা ক্যালকুলেট করলে দেখবা 2/3 স্কোয়ার ইন্টু জি আসতেছে, এটা আসবে 4/9 জি। তাহলে এটা হলো সি বিন্দুর অভিকর্ষ ত্বরণ। তো খেয়াল করে দেখো, এ বিন্দুর অভিকর্ষ ত্বরণ হলো হাফ জি, আর সি বিন্দুর অভিকর্ষ ত্বরণ 4/9 জি। এখান থেকে বোঝা যাচ্ছে এই এ বিন্দুর অভিকর্ষ ত্বরণের মানটা সি বিন্দুর অভিকর্ষ ত্বরণের মানের চেয়ে বেশি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোথায় অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। অবশ্যই এ বিন্দুতে, অর্থাৎ গভীরে অভিকর্ষ ত্বরণের মানটা কম বেশি হবে। আর এটা তোমরা গত ক্লাসেও জেনেছো যে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত মানে ইনসাইড আর্থ, ইনসাইড প্ল্যানেট আবার অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক হারে বাড়ে, বা যদি আমি উল্টাভাবে যাই সমানুপাতিক হারে কমবে। বাট যদি পৃষ্ঠ থেকে উপরে যাও তাহলে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে। তাহলে উচ্চতায় তাড়াতাড়ি কমে, এই কারণে একই উচ্চতায় আমার অভিকর্ষ ত্বরণের মানটা একই গভীরতার অভিকর্ষ ত্বরণের চেয়ে কম হয়। বুঝছো? কারণ উচ্চতা উঠলে র্যাপিডলি কমে, বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে। পরের প্রশ্ন, এই প্রশ্ন চেনা চেনা লাগতেছে সবার, তাই না? তারপরে এখানে কি বলছে, এই যে এটাই কুমিল্লা বোর্ডে আসা কোয়েশ্চেন। বলছে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান। প্রশ্নটা তোমরা পড়ে নাও। এটা হচ্ছে আমার পি বিন্দু, এই পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। ভাইয়া অভিকর্ষ ত্বরণ বের করার ক্ষেত্রে পি বিন্দুটা কোথায় আছে, ইনসাইড না আউটসাইড? ইনসাইড। তাহলে ইনসাইডের জন্য আমার জানতে হবে কত গভীরে আছে। আমার কি জানতে হবে? পি বিন্দুটা এখান থেকে কত গভীরে, এই গভীরতাটা আমার জানতে হবে। যেখান থেকে এই গভীরতাটা আমার জানতে হবে, এই গভীরতা জানলে আমি অঙ্ক শেষ। এই গভীরতাটা কত ভাইয়া? খেয়াল করে দেখবা এই প্রশ্নে ওপি মানে এটুকু দেওয়া আছে। তাহলে ওপি যদি দেওয়া থাকে এই গভীরতাটা হবে পুরোটা আর, আর থেকে ওপি বাদ। তাহলে আমার গভীরতা, পি বিন্দুর গভীরতা, গভীরতা হবে সেটা হচ্ছে এইচ, পুরোটা হচ্ছে আর, আর থেকে আমার ওপিটা বাদ গেলেই, যে এই পুরোটা আর, আর থেকে ওপিটা বাদ দিলেই গভীরতাটা পাবো। আর এর মানে এই যে দেওয়াই আছে 6.4 ইন্টু 10⁶। এখান থেকে বাদ যাবে 5 ইন্টু 10⁵। ক্যালকুলেট করলে আমরা গভীরতাটা পেয়ে যাচ্ছি 6.4 10⁶ মাইনাস 5 ইন্টু 10⁵। গভীরতা হবে 5.9 ইন্টু 10⁶ মিটার। এই হচ্ছে পি বিন্দুর গভীরতা। তাহলে ওই গভীরতায় অভিকর্ষ ত্বরণ কি তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে 1 মাইনাস এইচ কত? 5.9 ইন্টু 10⁶, আর হচ্ছে 6.4 10⁶ ইন্টু জি। ক্যালকুলেট করে ধুমধাম আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও। এগুলো কিন্তু বোর্ডের অঙ্ক। জি থেকে কঠিন প্রশ্ন আসলে করা টাফ, অভিকর্ষ ত্বরণ থেকে কঠিন প্রশ্ন টাফ। এখানে কঠিন প্রশ্ন যদি পেতে চাও সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি, তারপর হচ্ছে বিভব প্রাবল্য, এগুলো থেকে কঠিন প্রশ্ন আসতে পারে। মুক্তিবেগ, এই গ্রাফটা সবাই চিনো, সবাই জানো, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের গ্রাফ। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সমানুপাতিক হারে বাড়ে, পড়ছি না? আর পৃষ্ঠ থেকে দূরত্বের সাথে সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে, পড়াইছি কিন্তু। তাহলে এই যে এটা কিভাবে পৃষ্ঠ, তাহলে বি হচ্ছে পৃষ্ঠ। তাহলে দেখো এ ও এ বি এই সেগমেন্টগুলো সমান সমান। তাহলে তুমি বুঝতেই পারতেছো এই যে পৃষ্ঠ থেকে এ বিন্দুর গভীরতা কত? r/2। এটা তো বোঝাই যাচ্ছে রে বাপ। ও থেকে বি পর্যন্ত যদি হয় আর, আর কেমনে বুঝলাম? এই যে এটা পৃষ্ঠ, তাহলে এটুকু কত? r/2। তাহলে এটুকু আবার সমান, তাহলে এটাও কত? r/2। তো আমি আর প্রশ্ন পড়বো না, প্রশ্ন আমার মুখস্থ আছে। প্রশ্নে বলেছে এ আর সি কোন অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো।
তাহলে ভাইয়া এই অবস্থান কি গভীরতায়, r/2 গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করবা। তারপরে সি বিন্দুটা কি r/2 উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা বের করবা। অলরেডি আমি এই অঙ্কটা করিয়েছি, এই যে এখানে করিয়েছি, এই যে এটা সেম সিমিলার অঙ্ক, জাস্ট এটা গ্রাফ দিয়ে। সো এটা তোমরা অবশ্যই করবা, SW বাচ্চাদের অঙ্ক, কানার বাই অন্ধ পারবে এটা। এরপরে দেখো কি বলছে চট্টগ্রাম বোর্ড 2019-এ, পৃথিবীর ভর ব্যাসার্ধ কেচ্চা কাহিনী সবকিছু লেখা আছে। প্রশ্ন হলো কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর পৃষ্ঠের ওজনের 80% হবে। মানে একটা উপগ্রহ কত উচ্চতায় ওজন 80% হবে। ভাইয়া ওজন মানে কি বলো? ও আন্ডা বাচ্চারা, ওজন মানে কি? ওজন মানে হচ্ছে mg। ভাইয়া ভর কি কোথাও চেঞ্জ হয়? ভর চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হয় কে? অভিকর্ষ ত্বরণ। তাহলে ওজন 80% হওয়া মানে কি? ওই ওজনটা মনে করো W', এটা হলো 80% অফ mg, মানে 80% অফ W, 80% অফ W, 80% মানে 80% অফ W মানে mg। এখানে কি ভর চেঞ্জ হবে? না ভাইয়া। তাহলে ওজন 80% হওয়া মানে কি ভাইয়া? অভিকর্ষ ত্বরণটা 80% হওয়া। কথা কি বুঝতে পেরেছো? তাহলে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হলো কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ 80% হবে, বুঝছো? তোমাকে ওজন দিয়ে একটু কনফিউজড করার চেষ্টা করেছে, বাট মনে রাখবা ওজন মানেই ভাইয়া ওজন কেন চেঞ্জ হয়? জি এর কারণে। তাহলে ওজন চেঞ্জ হওয়া মানে জি চেঞ্জ হওয়া, ওজন 80% হওয়া মানে অভিকর্ষ ত্বরণ 80% হওয়া। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রশ্ন হলো কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ 80%। তুমি এভাবে লিখবা যে ওজন 80% মানে হলো, মানে অভিকর্ষ ত্বরণ 80%। তাহলে কত উচ্চতায়? তাহলে কত উচ্চতায়? উচ্চতার সূত্র কি? √, বড় বাই ছোট -1 ইন্টু r। তাহলে রুট বড়কে জি, ছোটকে g'। g' মানে কি? g' মানে 80% অফ জি। পারি? 80% মানে তোমার সুবিধার জন্য তুমি 80/100 মানে 0.8 g লিখতে পারো। আমি লিখে দিলাম 0.8 g -1 ইন্টু r। জি কাটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এই উচ্চতায় কোনো বস্তুর ওজন হবে পৃষ্ঠের তুলনায় বা পৃষ্ঠের ওজনের তুলনায় 80%। বুঝতে পারছো? নেক্সট কি বলছে? এই যে খনির ভেতর যে গভীরতায় শ্রমিকরা ওজনের 50% অনুভব করবে, গভীরতাটা নির্ণয় করো। ওজনের 50% মানে কি? g' হবে 50% অফ জি। বুঝাইতে পারছি? মানে 0.5 g। কি বের করতে বলছে? গভীরতা। তাহলে গভীরতার সূত্র কি? 1 মাইনাস ছোট বাই বড় ইন্টু r। মনে আছে গভীরতার সূত্র? 1 মাইনাস ছোট হচ্ছে 0.5 g, বড় হচ্ছে g ইন্টু r। কাটাকাটি, তাহলে r/2, অ্যান্সার আসবে r/2। পুরো উদ্দীপক পড়ো, পড়ে তারপরে নিজে দেখো অঙ্কটা করতে পারো কিনা। মানে টাটা কোম্পানির শ্রমিকরা খনিতে নাইমা ওজন হারায় ফেলতেছে, তার মানে কি অভিকর্ষ ত্বরণ কমছে। তো বলছে কত গভীরতায় অভিকর্ষ ওজন হবে পৃষ্ঠের 50%। গভীরতাটা আমরা ফটাৎ করে বের করে ফেললাম। পরের প্রশ্ন, খুবই ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন এটা। আর কয়টা কোয়েশ্চেন আছে? 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টে। ওকে ধরুম রেডি। এই ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেনটা একটু দেখি। একজন নভোচারী কি করছে? একজন নভোচারী পৃথিবীতে তার সম্পূর্ণ শক্তি, এই কথাটা গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ শক্তি নিয়োজিত করে উপরের দিকে 2 ফুট লাফিয়ে উঠতে পারে। কয় ফুট? 2 ফুট। চাঁদের পৃষ্ঠ থেকে কতটুকু উপরে লাফিয়ে উঠতে পারবে? আচ্ছা, ধরো আমি একটা এনার্জি প্রয়োগ করলাম, এই এনার্জি প্রয়োগ করে 2 ফুট লাফিয়ে উঠতে পারলাম। সো সেম এনার্জিটা সে যদি চাঁদে অ্যাপ্লাই করে, সে কত ফুট লাফিয়ে উঠতে পারবে? আরো বেশি পারবে, কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণ কম, সে আরো বেশি পারবে, তাই না? তো সেটাই বের করবো। সেখানে কি বলে দিচ্ছে? চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের তুলনায় 1/4 এবং এর ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 2/3। তাহলে যা যা দেওয়া আছে আমরা আগে তা লিখে ফেলি। বলছে চাঁদের ব্যাস চাঁদের কার? ব্যাস অফ মুন, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসের তুলনায় 1/4, অর্থাৎ 1/4 অফ পৃথিবীর ব্যাস অফ আর্থ। ভাইয়া ব্যাস যেই হারে থাকে ব্যাসার্ধ কিন্তু একই হারে থাকে। তাহলে আমরা বলতে পারি
চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, এটা লিখতে পারি। ব্যাস আর ব্যাসার্ধের অনুপাত তো সেম, তাই না? এই কারণে ব্যাসের সম্পর্ক যা, ব্যাসার্ধের সম্পর্ক কিন্তু তাই। বা চিন্তা করতে পারো এখানে 2rm দিতে পারো, এখানে 2re দিতে পারো, 2 কাটা গেলে এটাই থাকবে। তাহলে আমরা বলতে পারি চাঁদের ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের 1/4 এবং এর ঘনত্ব পৃথিবীর 2/3, অর্থাৎ এই যে চাঁদের ঘনত্ব রো এম মানে ডেনসিটি অফ মুন পৃথিবীর ঘনত্বের 2/3, অর্থাৎ 2/3 অফ পৃথিবীর ঘনত্ব ডেনসিটি অফ আর্থ। এই দুইটা শর্ত দেওয়া আছে। তাইলে ভাইয়া আমার প্রথম কাজ হচ্ছে বুঝা কি বুঝা? এটা বুঝা যে সে যদি পৃথিবীতে একটা এনার্জি অ্যাপ্লাই করে, সেই এনার্জির মান যদি হয় mgh, সেই mgh অ্যাপ্লাই করে h উচ্চতায় উঠলো। আচ্ছা বলো, এটা মনে কর পৃথিবী, সেখান থেকে একটা লম্ফ মারিয়া যদি h উচ্চতা উঠে, পৃথিবীর ক্ষেত্রে ধরলাম he মানে আর্থ, সে একটা লাফ মাইরা সে এখানে উঠতে পারলো। তাহলে এখানে উঠলে সে অ্যাকচুয়ালি কত এনার্জি দিয়ে লাফ মারছে? h উচ্চতায় উঠা মানে সে এখান থেকে এই পর্যন্ত উঠা মানে সে mgh পরিমাণ এনার্জি সঞ্চয় করছে, তাই না? তার মানে mgh পরিমাণ এনার্জি সে প্রয়োগ করে এখানে উঠছে। তাহলে সে এইখানে যে উঠতে পারলো পৃথিবীতে, তাহলে সে কত এনার্জি এখানে ব্যয় করছে? mgehe, বুঝতে পারছো? mgehe, ge মানে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, he মানে পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে সে কত উচ্চতা উঠতে পারছে। এবার ভাইয়া একই পরিমাণ এনার্জি সে চাঁদে অ্যাপ্লাই করে কত উচ্চতা উঠতে পারবে? তো একই পরিমাণ এনার্জি, এটা মনে করো চাঁদ, একই পরিমাণ এনার্জি সে চাঁদে অ্যাপ্লাই করে উঠতে পারলো hm, এখানে উঠতে পারলো, মনে করো এখানে উঠতে পারলো। একই পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করে সে চাঁদে hm পরিমাণ অ্যাপ্লাই করলো, hm পরিমাণ উঠতে পারলো। তাহলে এখানে তার এনার্জি কত হবে? তার ভর তো সেম, কিন্তু চাঁদে অভিকর্ষ ত্বরণটা হবে gm, আর চাঁদে উঠতে পারতেছে সে hm। তো শর্ত মতে এই এনার্জিটা আর এই এনার্জিটা কি সেম না ভাইয়া? আমার কথা কি বুঝছো? চাঁদে যেহেতু অভিকর্ষ ত্বরণটা কম হবে, তাহলে একই এনার্জিতে সে আরো বেশি উচ্চতায় উঠবে। তাহলে এখানে এনার্জি কত? gm মানে চাঁদের পৃষ্ঠে ত্বরণ, hm মানে চাঁদে সে যত উচ্চতায় উঠতে পারে। তো শর্ত মতে এই এনার্জিটা আর এই এনার্জিটা কি সেম? শর্ত মতে পৃথিবী পৃষ্ঠে সে যে এনার্জি অ্যাপ্লাই করেছে লাফ মারার জন্য, চন্দ্রপৃষ্ঠেও সে একই এনার্জি অ্যাপ্লাই করেছে। আমার দরকার hm, কাটা hm। দেখো তো ভাইয়া, টা যদি বের করতে চাই, hm বের করার ক্ষেত্রে gehe থাকলো, লাগবে কি আমার gm মানে হচ্ছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। সেই অভিকর্ষ ত্বরণ আমি এগুলো দিয়ে বের করব। যেহেতু ঘনত্ব আছে, ঘনত্ব দেওয়া, তো ঘনত্বের সাথে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? ঘনত্বের সাথে সূত্র শিখাইছি, g সমান 4/3 পাই রো জি আর, মনে আছে? এটা হচ্ছে ঘনত্বের সাথে অভিকর্ষ ত্বরণের সূত্র। কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। এটা জি দিলাম, এটা রো ই দিলাম, বাকি সবই সেম, আর ই দিলাম। এবার চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি হয় এটা হবে 4/3 পাই চন্দ্রের পৃষ্ঠ ঘনত্ব জি চন্দ্রের ব্যাসার্ধ। সমীকরণ দাও 1, সমীকরণ দাও 2। প্রশ্ন হতে পারে ভাইয়া এতগুলো জি এর সূত্র থাকতে এটা কেন আনলাম? কারণ প্রথমত আমার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে, পৃষ্ঠে ত্বরণ বের করতে হবে, দেয়া আছে কি ঘনত্ব, তাই ঘনত্বের সূত্রটা আনলাম। এই সূত্র তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব জিএম, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। 4/3 পাই 4/3 পাই কাটা জি কাটা, এটা থাকবে রো এম আর এম। রো এম এর ভ্যালু একেবারে বসাই দিই, তোমরা বুঝোই। রো এম এর ভ্যালু 2/3 রো ই, আর এম এর ভ্যালু 1/4 আর ই, 1/4 আর ই, আর জি মানে রো ই আর ই, আর ই আর ই রো ই কাটা, এটা আসতেছে 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 2, 3 দুগুণে 6। তাহলে আমরা পাচ্ছি কত? জিএম সমান 1/6 জিই। তার মানে এই হচ্ছে চন্দ্রে অভিকর্ষ ত্বরণ। তাহলে চন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা এখানে বসায় দাও, যেখানে বসালে এখানে জিই আছে, এখানে এইচই আছে, আর জিএম মানে 1/6 জিই, তাই না? 1/6 জিই, এই যে 1/6 জিই, জিই কাটা 1/6 উল্টায় দিলে 6 এইচই আসবে। 6 এইচই মানে
এইচ ই হলো পৃথিবী পৃষ্ঠে সে লাফ মাইরা যত উচ্চতা উঠে, কত উচ্চতায়? 2 ফুট। তাহলে 6 × 2, তার মানে চন্দ্রপৃষ্ঠে সে উঠতে পারবে 12 ফুট। এই হচ্ছে অ্যান্সার। পুরো অঙ্কটা সামারি করি। কথা প্রথমত বুঝতে হবে, লাফ মারার এনার্জি দুই জায়গায় সেম। এখানে লাফ মারা এইচ উচ্চতা উঠলে শক্তি কত? mgh। মানে জি হচ্ছে পৃথিবীর, এইচ হচ্ছে পৃথিবীর। আর একই লাম্ফা চাঁদে মারতেছে, তার মানে সে ওইখানে সে আরো বেশি উচ্চতা উঠবে, কারণ ত্বরণ কম। তো ওইখানে এনার্জি কত? mgm/h। এই এনার্জি দুইটা কি সমান? এখন এখানে সমান দিয়ে আমরা খালি পাচ্ছি না জিএম কে। জিএম মানে চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। ঘনত্ব আর ব্যাসার্ধ দেওয়া থাকার কারণে আমরা ঘনত্ব আলা সূত্রটা নিয়ে এসে কম্পেয়ার করে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করে এখানে বসায় দিছি। তার মানে বুঝতে পারলাম যে একই পরিমাণ এনার্জি প্রয়োগ করে চন্দ্রপৃষ্ঠে সে 12 ফুট উচ্চতায় উঠতে পারবে। ওকে, চন্দ্রপৃষ্ঠে সে 12 ফুট উচ্চতায় উঠতে পারবে। এটা একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে শর্টকাট যে এইচ সমান কি? u²/2g। তাহলে এইচ এর সাথে জি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি h2/h1 সমান g1/g2 লেখা যায়। h2 মনে করো চাঁদের পৃষ্ঠে লাফ মাইরা যত উচ্চতায় উঠে, g1 হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে ত্বরণ, g2 হচ্ছে চাঁদের পৃষ্ঠের ত্বরণ। তাহলে এবার দেখো, তোমরা এইটা তো অবশ্যই বুঝতে হবে, পৃথিবী g1/g2 বা পৃথিবীর পৃষ্ঠের ত্বরণ আর g2টা কি? চাঁদের পৃষ্ঠের ত্বরণ। তাহলে ভাইয়া পৃথিবীর পৃষ্ঠের ত্বরণ g1-ই থাকলো, এই লাইনটা এই দুটা করতেই হবে। চাঁদের পৃষ্ঠের ত্বরণ হচ্ছে 1/6 GE, 1/6 GE মানে g1 কাটা, এটা 6 হবে। তাহলে h2 হবে 6 × h1, h1 হচ্ছে 2, তাহলে 12 ফিট। এভাবে অঙ্কটা করে ফেলা যায়, ঠিক আছে, শর্টকাটে। বাট আমি তোমাকে পুরো ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে তারপর শর্টকাটটা দিলাম যেন তোমার মাথায় ক্যাচ করে। ওকে, নেক্সট প্রশ্ন যাই। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, ঠিক আছে। বলছে ভূপৃষ্ঠ ও খনির ভেতরে পতনকালের ব্যবধান কত? এটা তোমরা করবা। দেখো ভাইয়া, পুরো সিনারিটা আমি বুঝাই। একটা বস্তুকে উপরের দিকে তুমি নিক্ষেপ করলা 20 বেগে, তাহলে তার পতনকাল কত হবে? 2u/g, ঠিক আছে। এবার তুমি 250 কিলোমিটার গভীরে গেলা, হচ্ছে পৃথিবী থেকে কত গভীরে গেলা? 250 কিলোমিটার। এখানে গিয়ে একটা সুরঙ্গ রুম বানাইলে, এই মনে করো একটা রুম। এবার এখানে দাঁড়িয়ে তুমি বস্তুটাকে একই বেগে নিক্ষেপ করলা, বস্তুটা কি একই সময় পর তোমার হাতে ফিরে আসবে? না, কারণ 250 কিলোমিটার গভীরে, এইচ গভীরে অভিকর্ষ ত্বরণ কিন্তু জি প্রাইম। তো এখন তোমার মানে হচ্ছে এই বস্তুটা তোমার হাতে ফিরে আসবে টি প্রাইম সময় পর, সেটা হচ্ছে 2u/g প্রাইম, তাই না? তাহলে এই টি আর টি প্রাইমের পার্থক্য বের করতে বলছে, পারবা না? সিম্পল, এইচ গভীরতায় ত্বরণটা বের করে ওইখানে বিচরণ কালটা বের করবা। বিচরণ কাল তো জানো, ইউ বেগে নিক্ষেপ করলে যাওয়া প্লাস আসা সর্বমোট 2u/g। এটা পৃথিবী পৃষ্ঠে, এটা অভ্যন্তরে যেহেতু এটা কমে গেছে, তাহলে বিচরণ কাল বাইরে যাইব। এই দুইটার পার্থক্য বের করতে বলছে, পারবা না? পারবা। এগুলো আমার মুখস্থ করাইতে মুখস্থ হয়ে গেছে, বুঝছো। পরের প্রশ্ন। ওকে, পৃথিবীর বর্তমান কৌণিক দ্রুতি বৃদ্ধি পেয়ে কত হলে বিষুব অঞ্চলে অবস্থিত কোনো ব্যক্তির ওজন বর্তমান ওজনের 3/5 ভাগ হবে? আমি এই চিত্রটা তোমাদেরকে গত ক্লাসেও দেখাইছি, এরকম একটা চিত্র। ওহো, এই মনে করো পৃথিবী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল, রাইট? বিষুবীয় অঞ্চলে এই হচ্ছে নিরক্ষরেখা, তাই না? বিষুবীয় অঞ্চলে কোনো লোক থাকা মানে, এখানে যদি কোনো লোক থাকে তাহলে সে কত ডিগ্রি অক্ষাংশে আছে? 0 ডিগ্রি অক্ষাংশে, তাই না? তো বলছে কৌণিক বেগ বর্তমান চেয়ে কত হলে, কত বৃদ্ধি পেলে, এখানে কি পৃথিবীর কৌণিক বেগ আছে, ব্যক্তির ওজন বর্তমান ওজনের 3/5 ভাগ হবে। ওকে, তাহলে ভাইয়া বর্তমান ওজন যদি হয় W = mg, পরবর্তী ওজন হবে 3/5 mg। দুইটাকে তুলনা করলে আমরা পাবো যে 3/5 mg, তাই না? তো আমরা W প্রাইম সমান আমরা লিখতে পারি m × g প্রাইম। W প্রাইম কেন হয়েছে? অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হওয়ার কারণে হয়েছে। তাহলে সেই অভিকর্ষ ত্বরণ মনে করো g প্রাইম, সেটা হবে 3/5 mg। কেটে দিলে g প্রাইমটা হবে 3/5g। বুঝি আমরা 3/5g।
তাহলে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা হলো যে কত কৌণিক বেগে ঘুরলে অভিকর্ষ ত্বরণ হবে 3/5g। তাহলে আমরা জানি অভিকর্ষ ত্বরণের সাথে কৌণিক বেগের সূত্র হচ্ছে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। কারণ এখানে জি প্রাইমের ভ্যালু বলাই আছে, সেটা হবে 3/5g ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি। সেখান থেকে 3/5 আমরা ওমেগা স্কোয়ার আরটাকে এই পাশে নিয়ে আসতে পারি, জি মাইনাস 3/5g ক্যালকুলেট করলে আসবে 5g মাইনাস 3g মানে 2g/5। সুতরাং ওমেগার মান আসবে √2g/5r। মানগুলো বসানোর পর যা পাবা এত রেডিয়ান পার সেকেন্ড, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝছো? আরে ভাই ওজন 3/5 হওয়া মানে কি ত্বরণের মান 3/5 হবে, এটাই তো। ত্বরণ 3/5 হলে ওমেগার মানটা কত, দিস ইজ দা প্রশ্ন। আমাদের অঙ্ক হয়ে গেল, ডান। ওকে, পরের প্রশ্ন। এত ব্যাসার্ধের একটি গ্রহ নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘোরে। কয় ঘন্টায়? 24 আওয়ার্সে একবার। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক স্থাপনের জন্য 58 ডিগ্রি উত্তর অক্ষাংশে একটি স্থানে 80 কেজি ভরের একটি বস্তু রাখলেন। উক্ত স্থানে ঘূর্ণনের জন্য রৈখিক বেগটা কত হবে? বস্তুর রৈখিক বেগ। তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী। বস্তুটা কোথায় আছে? এটা হচ্ছে নিরক্ষরেখা। দেখো নিরক্ষরেখা মাঝ বরাবর বস্তু আছে 58 ডিগ্রি অক্ষাংশে। এই যে এখানে বস্তুটা আছে, মনে করো এইখানে, ধরো 58 ডিগ্রি অক্ষাংশে, অর্থাৎ কেন্দ্রের সাথে এই কোণটা হচ্ছে 58 ডিগ্রি। বুঝতে পারছো? এটি গত ক্লাসে দেখাইছিলাম। তো এই অবস্থানে এই যে এম ভরের বস্তুটা আছে, ওর রৈখিক বেগটা কত? ভাইয়া পৃথিবী যেহেতু এই অক্ষ সাপেক্ষে এইভাবে ওমেগা বেগে ঘোরে, এই এম ভরের বস্তুটা কোন বৃত্তাকার পথে ঘুরবে? এই এম ভরের বস্তুটা কি ভাইয়া এই বৃত্তাকার পথে ঘুরবে না ভাই? এই বৃত্তাকার পথটা এম ভরের বস্তুটা ঘুরবে। তাহলে এম ভরের বস্তুর যে রৈখিক বেগ সেটা কিন্তু এই বৃত্তাকার পথে ঘোরার কারণে হবে, এই যে এইভাবে। তাহলে এম ভরের বস্তুর রৈখিক বেগের সূত্র হচ্ছে ভি সমান আর ওমেগা। এবার এখানে আর কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ না, এই আর হলো তুমি যে বৃত্তাকার পথে ঘুরছো ওই পথের ব্যাসার্ধ। তুমি কি পুরো পৃথিবী জুড়ে ঘুরতেছো এমনে? না, তুমি এই যে এই বস্তুটা এই যে বৃত্তাকার পথটা দেখছো না, এই পথে ঘুরতেছে। তাহলে এই পথের যে ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আমাদের আর। তো তোমরা সবাই গত ক্লাসে জেনেছো এই সবুজটা হচ্ছে মূল ব্যাসার্ধ আর, এটা 58 ডিগ্রি হলে এই কোণটা একান্তর কোণ 58 ডিগ্রি। তাহলে আমরা জানি এই স্মল আরটা হবে ক্যাপিটাল আর কজ ল্যামডা, অর্থাৎ স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর একটা কম্পোনেন্ট। তাহলে স্মল আর হচ্ছে আর কজ ল্যামডা, আর কজ ল্যামডা। তোমাদেরকে পড়াইছি ল্যামডা অক্ষাংশে তুমি যেই বৃত্তাকার পথে ঘোরো ওইটার ব্যাসার্ধ হবে আর কজ ল্যামডা। তাহলে এখানে জাস্ট স্মল আর এর জায়গায় আর কজ ল্যামডা, আর ওমেগার জায়গায় 2π/t, টি হচ্ছে 86,400, 24 ঘন্টা। সেখানে ল্যামডার মান 58 ডিগ্রি বসিয়ে ওই বস্তুটার রৈখিক বেগের মানটা হিসাব করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। পরের প্রশ্ন। আচ্ছা দেখো বলছে কি যে বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগ কত বৃদ্ধি করতে হবে? খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। ভাইয়া বিষুবীয় অঞ্চলটা কই? এই সেই বিষুবীয় অঞ্চল, দেখো এই সেই বিষুবীয় অঞ্চল। তো এই বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন কি শূন্য এখন? না, বস্তুর ওজন এখন একটা আছে, কারণ এখন পৃথিবীটা নর্মালি ওমেগা 1 মানে 2π/t এই কৌণিক বেগে ঘুরতেছে। তাহলে বর্তমানে এই বস্তুটার ওজন বিষুবীয় অঞ্চলে আছে। কিন্তু হঠাৎ ধরো পৃথিবীর স্পিড বাইরে গেল আর এই বস্তুটার ওজন হয়ে গেল শূন্য। ওজন শূন্য মানে কি? জি প্রাইম শূন্য। তাহলে পৃথিবীর স্পিড কত হইল? ভাইয়া জি প্রাইম সমান শূন্য হলে ওজন শূন্য হবে। একটু লিখে নাও, ওজন শূন্য হবে। এক্ষেত্রে পৃথিবীর বেগ কত সেটাই বের করব। এক্ষেত্রে পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ নির্ণয় করি। চলো জি প্রাইম সমান শূন্য, তাহলে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর
কজ স্কোয়ার ল্যামডা তো লেখার দরকার নাই, তোমরা জানো বিষুবীয় অঞ্চলে এটা 0 ডিগ্রি। জি প্রাইমটা হবে 0, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখান থেকে আমরা ওমেগার মানটা বের করতে পারি √g/r। মানটা বের করো। √g হচ্ছে 9.8, আর হচ্ছে 6410 কিউব, 1.237 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ভাই পৃথিবী যদি এই কৌণিক বেগে ঘোরে, এই কৌণিক বেগে ঘুরতেছে না, বাট যদি এই কৌণিক বেগে ঘোরে, তাহলে বিষুব অঞ্চলে ওজন শূন্য হবে, মনে থাকবে। তাহলে বর্তমানে কত কৌণিক বেগে ঘুরতেছে সেটা হচ্ছে ω1, বের করো তো। 2 × 3.1416 ডিভাইডেড বাই ৮৬,৪০০। এই যে এটা হচ্ছে বর্তমানটা আর কি, 7.273 10⁻⁵। তাহলে বর্তমানে পৃথিবীটা এই কৌণিক বেগে ঘুরতেছে, বাট যদি কোনো কারণে এই কৌণিক বেগ বৃদ্ধি পেয়ে এটা হয়, তাহলে পৃথিবীর বিষুব অঞ্চল থেকে সকল কিছু উড়ে চলে যাব। ওজন শূন্য হওয়া মানে কি, বস্তুকার পৃথিবীর সাথে থাকবো না, ওইরা চলে যাবে। তাহলে এই বেগটা এটার কত গুণ সেটাই বের করব। তাহলে ওমেগাকে ω1 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এটার কত গুণ। 1.237 × 10⁻³ কে আমরা যদি 7.273 এটা দ্বারা ভাগ দিই, এখানে 17 পাবা, 17। তাহলে আমরা বুঝতে পারতেছি 17 ω1। তাইলে এটা দ্বারা বুঝায় কি, বুঝো কথাটা ভালো মতো শুনো, যে পৃথিবী বর্তমানে যেই কৌণিক বেগে ঘুরতেছে তার চেয়ে 17 গুণ কৌণিক বেগে যদি ঘোরা শুরু করে, তাহলে বিষুব অঞ্চলে কোনো বস্তুই থাকবে না, সব উড়া যাবে, সবার ওজন শূন্য হয়ে যাবে। পৃথিবী যেই কৌণিক বেগে ঘুরে তার বর্তমানে 17 গুণ কৌণিক বেগে যদি ঘুরে, এই যে দেখো অভিকর্ষ ত্বরণ 0 ধরে ওমেগা বের করলাম, আর বর্তমানটা বের করে তুলনা করলে অঙ্ক শেষ। আচ্ছা ভাই, আমাকে যদি বলতো যে 30 ডিগ্রি অক্ষাংশে একটা বস্তু আছে, ওর ওজন 0 হইতে হলে পৃথিবীর স্পিড কত হইতে হবে, পারবা? জাস্ট এটা 0, এটা 30 ডিগ্রি করে ওমেগা বের করবা, এই ওমেগার সাথে এই ওমেগার তুলনা করলেই পাওয়া যাবে। পারবা না ভাইয়া? পারবা। যেমন এই প্রশ্নটাই মনে হয় কোথাও একটা আসছিল, এই যে এখানে। আচ্ছা ওকে, আমাদের আজকের এই অভিকর্ষ ত্বরণের লাস্ট অঙ্ক, এবং এই লাস্ট অঙ্কটা হচ্ছে তোমাদের HW, এটা তোমরা করবা। তো এই যে তোমাদের ক্লাস, এই ক্লাস নিয়ে আমি এখন পাওয়ার প্লে ক্লাসে দাঁড়াবো। পাওয়ার প্লে ক্লাসের আর বাকি আছে তোমার কত মিনিট, 10 মিনিট। পাওয়ার প্লে ক্লাস হবে আবার 3 ঘন্টা। সো এই কারণে এই ক্লাসটা একটু তোমাদের সাথে ফাস্ট মনে হতে পারে, বাট তোমরা একটু স্লো মোডে দেখবা, দেখবা সব ক্লিয়ার। আর ফাস্ট কেন নিব না, কারণ গত ক্লাসে সমস্ত থিওরি একদম ঝাঁকানাকা ভাবে তোমাদের পড়াই দিছি না ভাইয়া? অস্বীকার করতে পারবা? পারবা না। সো তোমরা এই ক্লাসটা অবশ্যই, ক্লাসে যতগুলো অঙ্ক করিয়েছি নিজেরাও প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সবকিছু ক্লিয়ার। আর আগামী ক্লাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকর্ষীয় বিভব প্রাবল্য পড়বো। বিভব প্রাবল্য ওয়াও একটা জিনিস, যেটা বই পড়ে ক্লিয়ার হওয়া যায় না। আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম আমিও ক্লিয়ার হইনি, তো তারপরে নিজে বুঝে অনেক কষ্টে ক্লিয়ার হইতে হয়েছে। সো তোমাদেরকে আমি একদম বুঝায়া গুলায়া খাওয়ায়া অনেক অনেক অঙ্ক করা দিব। সবাই ক্লাসে এসো, এবং খালি আমার ক্লাস করলে হবে না, নিজেরও প্র্যাকটিস করতে হবে। নোটটা প্র্যাকটিস করো, বইটা রিডিং করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, ক্লাসটা শেয়ার করে দিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভাইয়ার কিন্তু একটা কোর্স আছে ফিজিক্সের, লাইভ কোর্স, এনরোল করো যাদের সামর্থ্য আছে। টাটা।